আজকের এই অনুষ্ঠান ডক্টর নুরুন নবী বইয়ের উপরে। এই বইটি আমি পড়েছি। নবী ভাই আমাকে কয়েক মাস আগে নিউ ইয়র্কে আমার সঙ্গে দেখা হয়েছিল, তিনি আমাকে উপহার দিয়েছিলেন। বইটা আমি খুব আগ্রহ নিয়ে পড়েছি এবং আমি দেখেছি যে ইতিহাসের আরেকটি আকর গ্রন্থ এটি, জাহানারা ইমামের, আমেরিকায় জাহানারা ইমামের শেষ দিনগুলি। আমরা জানি তার জীবনটা খুব সহজ সরল ছিল না, সেই জীবনটায় তাকে কাটাতে হয়েছে অনেক ষড়যন্ত্রের ভিতর দিয়ে, তাকে যেতে হয়েছে। তার কাছের মানুষরা অনেকেই তার সঙ্গে কি বলবো আমি বিক্রয় করেছেন, তাকে কথা দিয়ে কথা রাখেননি, দলাদলি করেছেন, কোন্দল করেছেন, কত দিক সামাল দিয়ে তিনি যে দেশের মানুষকে সমবেত করেছিলেন একটি উদ্দেশ্য এবং আদর্শের পতাকা তলে। একজন জাহানারা ইমাম, যখন আমরা পড়ি তার ৭১-এর দিনগুলি, সেখানে তো জাহানারা ইমামকে আমরা যে পাই, সেখানে কোন জাহানারা ইমাম এটি লিখছেন? সেই জাহানারা ইমাম যিনি একজন উচ্চ শিক্ষিত, যিনি সেই আমলের ঢাকার সুচিত্রা সেন, যিনি অসাধারণ একজন লেখক, অনুবাদক। যেহেতু আমি শিশু সাহিত্য করি, লরা অ্যাঙ্গেলসের বইগুলো, অনুবাদগুলো পড়তাম, সেখানে জাহানারা ইমামের বেশ কয়েকটা বই তখনই পড়েছিলাম। নদীর তীরে ছোট্ট শহর, ঘাসের নদীর বনে ছোট্ট, নদীর তীরে ছোট্ট কুটির, এরকম বেশ কয়েকটি বই। তো জাহানারা ইমামকে এভাবে চিনতাম। তারপরে দেখেছি যে তিনি টেলিভিশন সমালোচনা লিখছেন। আস্তে আস্তে জানছি তার সম্পর্কে, যে আমাদের দেশের খ্যাতিমান তরুণরা, মুক্তিযোদ্ধারা তাকে জননী মা বলে সম্বোধন করে, আম্মা ডাকেন। আমার সঙ্গে খুব বন্ধুত্ব ছিল সাদত চৌধুরী, তার কাছে অনেক গল্প শুনেছি। আম্মা আম্মা বলতে এই লোকটা অস্থির হয়ে যেত। এবং তার এই ছেলে জামি, আমি তো বলবো জামির অনেক স্নেহ সাদত চৌধুরীরা নিয়ে গেছে তার মায়ের কাছ থেকে। অসাধারণ মহিলা। এবং মহিলা শব্দটা আমি জোর গলায় বললাম, এখানে এই জননেত্রীর আসনে অধিষ্ঠিত একজন ব্যক্তিত্বকে মহিলা বললে খাটো করা হয়, কিন্তু তিনি যখন জননী হয়ে ওঠেন তখন তাকে এই মহিলা শব্দটি বলছিলেন আসলে তাজুল মোহাম্মদ। আমি খুব আপত্তি করছিলাম বসে, আমার খুব লাগছিল। পরে আমি নিজেকে বুঝিয়েছি যে না, আমার মা সম্পর্কে বলতে গেলে আমি তো ভদ্র মহিলা বলবো, যে ভদ্র মহিলা যদি আমি তাকে ভাববাচ্চে প্রকাশ করতে চাই। জাহানারা ইমাম আমার কাছে ছিলেন একজন, শুধুমাত্র একজন লেখক এবং বিখ্যাত লেখক। এইটি 1989 সালে বিশ্ব সাহিত্য কেন্দ্রের 10ম প্রতিষ্ঠা বার্ষিকী। শত শত লোক সকাল থেকে আগমন, বলাই আছে সকাল থেকে রাত অবধি আসবেন, যতক্ষণ খুশি থাকবেন, যতবার খুশি আসবেন, যত খুশি খাবেন। এরকম একটা উৎসবের মধ্যে সকাল থেকে অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব ছিল আমার উপরে। মাইক্রোফোনে আমি, অতিথিরা আসছেন, তাদেরকে আমি সম্ভাষণ জানাচ্ছি, তারা মঞ্চে এসে কথা বলছেন। এইরকম ব্যস্ততা বিকেলের দিকে, সন্ধ্যা হয় এমন সময়, মানে আমি জাহানারা ইমামের সঙ্গে আমার প্রথম দেখা ইয়েতে বলছি, এমন সময় বিখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচের স্ত্রী বিপাশা আইচ হঠাৎ করে, আমি খুব ছুটোছুটি করছি, আমি একটু ছাদে যেতে হবে একটা জরুরি কাজে বিশ্ব সাহিত্য কেন্দ্রে। তো বিপাশা আইচ আমাকে বললেন, লিটন ভাই আসেন, আমার মায়ের সঙ্গে আপনার আলাপ করিয়ে দিই। তো আমি বললাম যে 1 মিনিট, আমি একটু ছাদ থেকে আসি। আমি খুব ব্যস্ত ছিলাম, দৌড়ে ছাদে গেছি, নেমেছি। তো আমি বিপাশা আইচকে খুঁজে বের করলাম যে ভাবি কোথায় আপনার মায়ের সঙ্গে আমার আলাপ করিয়ে দেবেন। ওরা মা তো চলে গেছে। আমার খুব মন খারাপ হলো। ঠিক আছে, আপনার বাসায় গিয়ে আরেকদিন আপনার মাকে দেখে আসবো। বলে আমার বাসায় গেলে আমার মাকে পাবেন না, আমার মাকে আপনি চেনেন। তাই নাকি? বলে আমার মা হচ্ছে জাহানারা ইমাম। এত ভালো লাগলো। আমি বললাম তাই, জাহানারা ইমাম আপনার মা? বলে আমাদের সবার মা। সেটা তো আমি জানতাম, কিন্তু আপনারও মা সেটা জানতাম না। তো আমার খুব খারাপ লাগলো। আমি বললাম যে তো তিনি যে এসছেন আমাকে তো বলবেন না? বলে না,
মা আমাকে বলছিলেন যে ওই ছেলেটা রিটার্ন না, ওকে একটু ডাকো তো, আমার সাথে পরিচয় করে দাও, ওর সাথে আমার পরিচয়টা হয়নি আজও। আমার বুকটা তো গর্বে ভরে গেল, জানি এই যার লেখা আমি ছোটবেলায় পড়েছি, অনুবাদ করা বই, তিনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন, কথা বলতে চেয়েছেন। আমি সঙ্গে সঙ্গে বিপাশার কাছ থেকে ফোন নাম্বারটা নিলাম, পরদিন আমি ফোন করলাম, আমি বললাম যে খালাম্মা, কালকে আপনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, আমি খুবই লজ্জিত। তো বলে, লজ্জিত হওয়ার কিছু নাই, তুমি আমার বাসায় এসো। আরো ভালো লাগলো আমার, তিনি বললেন তুমি আসার সময় তোমার রাজাকারের ছড়ার বইয়ের কোনো কপি থাকলে নিয়ে এসো। আমি বলি, আপনি আমার রাজাকারের ছড়া পড়েছেন? বলে, এই ছেলে, খালি তোমরাই আমাদের লেখা পড়বে, আমরাও তোমাদের লেখা পড়ি। আমি তার জন্য একটি কপি তখন নিয়ে গেছিলাম। এটা কিন্তু 89 সাল কথা বলছি। তো তারপর আমি তার কাছে গেলাম এবং এক পর্যায়ে এখানকার ছবির কথা বললেন কে যেন, কাল লেখা দিনুবিল্লাহ বললেন যে জাহানার ইমামের ড্রয়িং রুমে ঢুকতেই বিশাল একটা ছবি, রুমির ছবি। তা আমি তখন একটা পত্রিকায় চাকরি করি, তো সেই পত্রিকায় আমি একবার ভাবলাম যে জাহানার ইমামকে নিয়ে তার একটা ইন্টারভিউ আমি ছাপবো। তা আমি গেলাম খালাম্মার কাছে, তিনি বসেছিলেন একেবারে ওই ছবিটার নিচে। ছবিটা একটা প্রমাণ সাইজের বড় ছবি, শিল্পীর আঁকা। ছবির নিচে জীবনানন্দ দাশের একটি লাইন, আবার আসিব ফিরে এই বাংলায়। এই ছবি নিয়ে কথা বলতে বলতে খালাম্মা অশ্রু সজল হলেন। রুমির কথাই আমি শুনতে চাচ্ছিলাম, তো তিনি অশ্রু সজল হলেন এবং তিনি এক পর্যায়ে পাশের ঘরে চলে গেলেন। আমি আমার সেই সাক্ষাৎকারের এক পর্যায়ে এটা উল্লেখ করেছিলাম, তিনি অশ্রু সজল হলেন এবং চোখ মুছতে মুছতে তিনি পাশের ঘরে গেলেন। আমাকে তিনি পরে বললেন, তোমার লেখাটা পুরোটাই পড়েছি, ভালো লেগেছে, শুধু ওই অংশটুকু ছাড়া। তুমি কেন লিখেছো আমার কান্নার কথা? আমি বললাম, কেন খালাম্মা, কি হয়েছে? বলে, না, আমি আমার কান্নার কথা কাউকে বলতে চাই না। অথচ তিনি লিখেছেন বাংলা সাহিত্যের সেরা গ্রন্থটি, যে গ্রন্থটিকে আমি বলি বাঙালির মুক্তিযুদ্ধের একটি প্রামাণিক দলিল, আমাদের মুক্তিযুদ্ধের অনন্য দিনলিপি। আমাদের মুক্তিযুদ্ধ ছিল বাঙালির একটি স্বপ্ন এবং আকাঙ্ক্ষা। বাঙালির স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে দায়িত্ব নিয়েছিল রুমির মতো ছেলেরা, তরুণেরা, এবং তারা তাদের বুকের রক্ত দিয়ে, তার জীবন দিয়ে সেই দায়িত্বটি তারা পালন করেছে এবং বাঙালির সেই স্বপ্ন আকাঙ্ক্ষার একটি দলিল রচিত হয়েছে জাহানার ইমামের হাত দিয়ে। যে দলিলটি তিনি লিখেছেন, ব্যক্তিগত শোক যেটা পরবর্তীতে সম্মিলিত শোকে পরিণত হয়েছে, যে দলিলটি তিনি লিখেছেন রক্ত আর অশ্রু দিয়ে। সেই জাহানার ইমামকে নিয়ে যখন ডক্টর নুরুন নবী যখন বই লেখেন, সেটা আমার আগ্রহের বিষয়ই হবে। এবং আমি পড়তে গিয়ে দেখলাম যে আমেরিকায় জাহানার ইমামের শেষ দিনগুলি, এই বইটি হচ্ছে ইতিহাসের নানা উপকরণ থাকে, অনুষঙ্গ থাকে। মোটা দাগের ইতিহাস তো জাহানার ইমাম সৃষ্টি করেই গেছেন, যদিও তার প্রদর্শিত পথ ধরেই তো আমরা এখন যুদ্ধাপরাধীদের ফাঁসি দেখছি, তাদের বিচার হচ্ছে। এই স্বপ্নটা তো জাহানার ইমামের ছিল, এই স্বপ্নটা এখন বাস্তবায়িত হচ্ছে। কিন্তু যে গোলাম আজমের তিনি প্রতীকী ফাঁসি দিয়েছিলেন, আমরা সেটা বাস্তবায়ন করতে পারিনি। আজকে টরন্টোর ইতিহাসে একটি অসাধারণ ঘটনা এখানে এখন ঘটছে। আমি তো বলবো যে টরন্টোতে যারা বসবাস করেন আমার বন্ধুরা, তারা খুবই ভাগ্যবান। একই মঞ্চে আমরা কবি আসাদ চৌধুরী, রফিক আজাদের মতন বাংলা সাহিত্যের দুই দীপ্যমান জ্যোতিষ্ককে ঢাকায় আমি একসঙ্গে দেখেছি কিনা আমি মনে করতে পারি না, কোনো বইয়ের অনুষ্ঠানে।
তারা অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা মেনটেন করেন, কিন্তু এরকম একটি অনুষ্ঠানে দুজন পাশাপাশি বসা এবং সেখানে আমারও একটা জায়গা হয়েছে সামান্য, এটা একটা ইতিহাস। বাংলাদেশে আমি এরকম সুযোগ পাইনি। তো সেই কারণে যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, দেলোয়ার এলাহি এবং তার সহযোদ্ধারা, তাদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা যে এরকম একটি ঐতিহাসিক সময়ে আমাকে এখানে বসার সুযোগ দিয়েছেন আপনারা। আজকের এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি, তিনি ডক্টর নুরুন নবী। ডক্টর নুরুন নবীর কীর্তি আপনারা জানেন, তিনি একজন কীর্তিমান পুরুষ, তিনি একজন বিজ্ঞানী, আমেরিকায় বসবাস করেন, এগুলো আমরা সবাই জানি। 50টি আবিষ্কারের পেটেন্ট তার নামে। ভাবা যায় এরকম একজন গুণী মানুষের পাশে বসার সুযোগটাও কিন্তু একটা বিরল ঘটনা। ডক্টর নুরুন নবীকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। বাংলাদেশের বাঙালিদের মধ্যে প্রচুর ডক্টরেট করা মানুষ আছেন, কিন্তু ডক্টর নুরুন নবী হচ্ছেন সেই একজন যার কৃতিত্ব আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে মিশে আছে। তিনি যখন বই লেখেন, তিনি যখন জাহানারা ইমামকে নিয়ে বই লেখেন, তখন সেটা বিশেষ মনোযোগ অবশ্যই আকর্ষণ করে। আমি সেই বিষয়ে আসছি, তার আগে যেহেতু সুযোগ পেলাম, আসাদ ভাই এখানে আছেন, রফিক ভাই আছেন, আমি তাদের সম্পর্কে দু একটা কথা বলি। আসাদ চৌধুরী আমাদের তারুণ্যের সময় আমরা যখন হাঁটি হাঁটি পা পা করে ছড়া লিখতে এসেছি, কবিতা লিখতে এসেছি, তখন বোঝেনি তো তরুণ কবি এবং ছড়াকার বা লেখকদের কি রকম অবজ্ঞার ভেতর দিয়ে যেতে হয়, কত কষ্ট করতে হয়, কত অপমান সইতে হয়। কিন্তু আমাদের একটি নির্ভরযোগ্য জায়গা ছিল, সেটি ছিল আসাদ চৌধুরী। কবি আসাদ চৌধুরী হচ্ছেন সেই কবি, বাংলাদেশে বলা হয় শামসুর রহমান প্রধান কবি, অমুক এই কবি সেই কবি, কিন্তু যদি জনপ্রিয়তা যাচাই করা হয়, গ্রহণযোগ্যতা যাচাই করা হয়, তাহলে শীর্ষের নামটি হচ্ছে আসাদ চৌধুরী। তিনি মানুষকে প্রশংসা করতে জানেন, তার তারুণ্যকে প্রশংসা করতে জানেন, নতুন কবিকে স্বাগত জানাতে পারেন, যে কারণে আমরা দেখি তার পায়ের তলায় সর্ষে, আমরা নাম দিয়েছিলাম তার পায়ের তলায় সর্ষে। বাংলাদেশের যদি মানচিত্র আমরা দেখি, আমরা তো স্লোগান শুনি রাজনৈতিক, টেকনাফ থেকে তেতুলিয়া, আর এই টেকনাফ থেকে তেতুলিয়া যদি কেউ গিয়ে থাকে, সেটা তো একমাত্র আসাদ চৌধুরী আছে। এই ঢাকা, এই ময়মনসিংহ, এই চলে গেলেন দিনাজপুর, এই সিলেট, মানে তিনি চলমান। এখানে ভাবি উপস্থিত আছেন, তার কন্যা উপস্থিত আছে, পুত্র উপস্থিত আছে। তারা জানে যে যতটা না সংসারে, তার চেয়ে বড় সংসার হচ্ছে তার পুরো বাংলাদেশের লেখকরা, তরুণরা। কি অসাধারণ কণ্ঠস্বর, কি অসাধারণ দ্যুতিময় দ্যুতির চোখ, কি চমৎকার তার চুলের বাহার, কালো, এখন যেটা দেখছেন সেটা না, কালো, আর কি অসাধারণ গোফ। সবকিছু মিলিয়ে বাংলা সিনেমার নায়কের মতো একজন ব্যক্তিত্ব। মাইক্রোফোনের সামনে দাঁড়ালে গম গম করে ওঠে, এবং তিনি যতক্ষণ কথা বলেন শুধু কথাই শুনে যাই, কি বললেন সেটা আর মনে রাখতে পারি না, কারণ প্রতিটা শব্দই তো অসাধারণ। আমরা এইভাবে বেড়ে উঠছিলাম, এবং তখন তিনি টেলিভিশনে অনুষ্ঠান করতেন, সাদা কালো টিভি, একটাই টিভি ছিল, বাংলাদেশ টেলিভিশন। সেখানে শিল্প সাহিত্যের উপর তিনি একটি অনুষ্ঠান করতেন, সেটার নাম ছিল প্রচ্ছদ। শুধু মন্ডলী, আমি একটু পানি খাবো। আসাদ ভাইয়ের সামনে, রফিক ভাইয়ের সামনে বক্তৃতা দিতে হলে পানি তো খেতেই হবে, মাঝে মধ্যেই খাবো। কিন্তু সেই আসাদ চৌধুরী যখন প্রচ্ছদ অনুষ্ঠানটি করেন, প্রচ্ছদ অনুষ্ঠানটি তখন বাংলাদেশ টেলিভিশনের শ্রেষ্ঠ একটি অনুষ্ঠান শিল্প সাহিত্যের। সেখানে তিনি, আমরা যখন হাঁটি হাঁটি পা পা, বই টই কিছু বেরোয়নি, 79-80 সালের ঘটনা, তিনি আমাদের 7 জন ছড়াকারকে একটা তার অনুষ্ঠানে প্রচ্ছদের সুযোগ দিয়েছিলেন। সেই অনুষ্ঠানে আমি আমার একটি ছড়া পড়েছিলাম, ঢাকা আমার ঢাকা। তো ঢাকা আমার ঢাকা, এই ছড়াটি আসাদ ভাই খুবই পছন্দ করেছিলেন, এবং তিনি একমাত্র আমার ছড়ার সঙ্গে তবলা সঙ্গতের ব্যবস্থা করেছিলেন। আমার বন্ধুরা ঈর্ষায় মরে যাচ্ছিল, কিন্তু কিছুই বলতে পারছিল না। তো সেইটি যখন প্রচার হলো এক রাতে, তারপর দিন আমি টের পেলাম যে আমার
কি কাণ্ড ঘটে গেছে। ঢাকা শহরে যেদিক দিয়ে যাচ্ছি সবাই খালি আমাকে হাত ফিরিয়ে দেখে, এবং কেউ কেউ বলে, দেখলাম না কালকে টেলিভিশনে, আর এটা তো কবি। তো আসাদ ভাই কল্যাণে আমার একটা বিশাল একটা পরিচিতি দাঁড়িয়ে গিয়েছিল, এবং এই আসাদ চৌধুরী পরবর্তীতে তার সান্নিধ্য, ভাবির সান্নিধ্য, এবং এই ছেলে মেয়ে দুটি যে আসাদ ভাইয়ের সঙ্গে, যারা টরন্টোবাসী তারা জানে যে আসিফ এবং আমাদের শাওলি, এদেরকে এত ছোট দেখেছি। একসময় আসাদ ভাই হয়তো আমাকে কোলে তুলে ফেলতেন, আজকে আমাকে আসিফ তুলে ফেলেছে। আসাদ ভাইকে বলবো, আসাদ ভাই আগে আপনি তুলতেন, এখন আপনার পুত্র তোলে। আর শাওলিকে এত ছোট দেখেছি বলার মতো না। সেই শাওলির বিয়েতে আমি গিয়েছি, তারপরে সেই শাওলির নতুন বর, এই যে এখানে সুদর্শন, বোম্বেতে থাকলে নায়ক হতো, সেই নতুন জামাতাকে নিয়ে আসাদ ভাই আর ভাবি, কন্যা এবং জামাতা সহ এই অধমের বাড়িতে কিন্তু এক সন্ধ্যায় এসেছিলেন। একটা রাতের আড্ডা আছে আমাদের স্মৃতিতে। আসাদ ভাই সেই সৌভাগ্যটুকু আমাকে দিয়েছিলেন। এর কারণ হচ্ছে আসাদ ভাই আমাকে ছোট ভাইয়ের মতো অনুজ প্রতিম একজন ছড়াকারকে তিনি স্নেহ দিয়েছেন। সেই আসাদ ভাই এখনো আমার কাঁধে তার সেই স্নেহের হাতটি রেখেছেন। আজকের এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের প্রতি আমি ভালোবাসা জানাই যে তারা খুব বেশি দিন না হলে অনেকদিন পর আসাদ ভাইয়ের সঙ্গে আমার দেখা হলো। গত ফেব্রুয়ারি বইমেলায় দেখা হয়েছে, তাও মনে হয় অনেকদিন। অসম্ভব প্রেমিক পুরুষ। আমি বাংলা একাডেমির বইমেলায় অনুষ্ঠান করি, সরাসরি সম্প্রচার লাইভ অনুষ্ঠান চ্যানেলে। আসাদ ভাই হাতে ছোট্ট একটা বই দিয়ে এলেন, এবং বইয়ের নামটা কি অসাধারণ। এই গোলাপের 10টি প্রেমপত্র পাওয়া উচিত, এইটা এই ধরনের একটা নাম। আসাদ ভাই, মেয়েরা প্রেমে পড়বে না কেন? না, আসাদ ভাই সম্পর্কে আর বলবো না, সব পাশ হয়ে যাবে। ভাবি আছেন, কিন্তু আমি তো রবি ভাই সম্পর্কে কিছু বলতে পারবো না। এখানে ভাবি আছেন, দিলারা হাফিজ, আরেক কবি রফিক ভাই, কি জাদরের। এখন আমার সঙ্গে অবশ্য পারবেন না, কিন্তু এক সময় রফিক ভাই, খালি ভাবেন তো, যে ঝাঁকড়া চুল, কালো, ইয়া মোটা গোফ, এবং হাসছেন এমন হাসি যে যে বিল্ডিং এ বসে তিনি হাসেন সেই বিল্ডিংটা কেঁপে কেঁপে ওঠে। বাংলা একাডেমিতে আমি যাই, তাদের প্রীতিভাজন, তো সেখানকার একটি পত্রিকা, বড়দের পত্রিকা, উত্তরাধিকার, তো উত্তরাধিকারে তার একটি কবিতা ছাপা হচ্ছে। ফাইনাল প্রুফটা তিনি দেখে দিচ্ছেন। ওই দিন আমি অন্য একটা কাজে প্রেসে উপস্থিত, তো রফিক ভাই কবিতাটা প্রুফটা দেখলেন, এবং যেহেতু আমি আছি, আরেকজনকে দিয়ে দেখালে ভালো হয়। লেখকের নিজের কবিতা অনেক ভুল চোখে পড়ে না। রফিক ভাই আমাকে বললেন, পড়ো তো। তা আমি পড়লাম। বালক ভুল করে নেমেছে ভুল জলে, বালক ভুল করে পড়েছে ভুল বই, পড়েনি ব্যাকরণ, পড়েনি মূল বই। কবিতাটা আমি পড়ে বললাম, আসাদ ভাই আপনার তো কবিতায় দারুণ হাত, রফিক ভাই আপনার তো কবিতায় দারুণ হাত, আপনি চালিয়ে যান, একদিন আপনার হবে। রফিক ভাইয়ের সেই যে এমন একটা অট্টহাসি দিলেন, আমি ভাবতে গেলাম যে বাংলা একাডেমি এখনই ধসে পড়বে। এই হচ্ছে রফিক আজাদ। তিনি বলতেন শিশু সাহিত্যকে, আমি খুব খোলামেলা কথা বলছি, রফিক ভাই তো খুব প্রাণবন্ত মানুষ। শিশু সাহিত্যকে তিনি, আমি শুনলাম দু এক জায়গায় তিনি বলেছেন, আরে ওর তো শিশু সাহিত্য। খুব রাগ আমার, রফিক আজাদকে পেলেই হয়। তারপর অনেকদিন পর রফিক ভাই একটা বিরল সম্মানে ভূষিত করলেন আমাদের তরুণদের। আমি, আমিরুল, এরকম আরো কয়েকজন আমরা বন্ধু একসঙ্গে লেখালেখি করি। রফিক ভাইকে আমি বলতে যাব যে রফিক ভাই এসব কি। রফিক ভাই কি খুব, আমি খালি ইনডাইরেক্টলি একটু বললাম যে আজকাল শিশু সাহিত্য সম্পর্কে অনেক জায়গায় অনেক মন্তব্য শুনি। রফিক ভাই বলে, শোনো মিয়া, শিশু সাহিত্যকে আমি তো শিশু সাহিত্য বলতাম তোমাদের সঙ্গে পরিচয়ের আগে, এখন আর বলি না। এই হচ্ছে রফিক ভাই। এবং সর্বশেষ
আমি তখনও বাংলা একাডেমি পুরস্কার পাইনি। রফিক ভাই একটা আড্ডায় বলছেন, শোনো তোমরা খেলছো মাঠে, আমরা গ্যালারিতে বসে তোমাদেরকে অবজার্ভ করছি। হ্যাঁ খেলা ঠিক আছে, তবে আরো সিরিয়াস হতে হবে। রফিক ভাইরা গ্যালারিতে বসে আমাদের মাঠে নামিয়ে দেন, আমরা খেলার চেষ্টা করি এবং বাংলা কবিতা উর্বর হয় এবং নবীনের আগমন ঘটে। আসলে আসাদ চৌধুরী এবং রফিক আজাদ এরা যে কত প্রিয় আমাদের, আমাদের সৌভাগ্য, আমাদের জেনারেশন তাদেরকে আমরা পেয়েছি এবং আমাদের পরের জেনারেশন খুবই মানে আমি বলবো দুর্ভাগা যে এরকম মানুষের সান্নিধ্য ছাড়াই তারা সাংস্কৃতিক অঙ্গনে বেড়ে উঠছে।